এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রাতভর মিসাইল ও ড্রোন আতঙ্ক, ভেস্তে গেল শান্তি চুক্তি। ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র, পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়ার আগেই যেন আবার জ্বলে উঠল যুদ্ধের আগুন। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত থামাতে চলছিল আলোচনা, ছিল সমঝোতার আশা। সেই আলোচনা স্থবির হতেই শুরু হামলা, পাল্টা হামলা। প্রশ্ন এখন একটাই, যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হতেই কি বড় সংঘাতের দিকে যুক্তরাষ্ট্র ইরান? এদিকে ইরানের ভয়ে কাঁপছে প্রতিবেশীরা, আসছে নতুন জোট। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ফের মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপাচ্ছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। যুদ্ধবিরতি চুক্তির আলোচনার ভবিষ্যৎ অন্ধকার। তবে এবার যেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি চিন্তা ইরানের প্রতিবেশীদের। কুয়েত ও বাহরাইনে তেহরানের হামলার ঘটনায় ভয়ে তটস্থ তারা। তাহলে কি এবার এক হচ্ছে উপসাগরীয় দেশগুলো? এদিকে খামেনির জানাজা হয়নি এখনো। কিসের অপেক্ষায় ইরান? খামেনির দাফন কবে? খুলছে রহস্যের জট। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পবিত্র রমজান মাসের এক ভোর তেহরানে আছড়ে পড়ল শক্তিশালী বোমা। এটি ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। এতে মাটিতে মিশে গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়। ৩ মাস আগের ওই ঘটনায় জীবন প্রদীপ নিভে যায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ৩৬ বছর ধরে নেতৃত্ব দেয়া এই নেতা। তারপরের কাহিনী তো সবার জানা, হামলা, পাল্টা হামলা, বোমা, ড্রোন, মিসাইল। ইরান ইসরায়েল তো বটেই, যুদ্ধের আগুনের শিখা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে। বাদ যায়নি হরমুজ প্রণালী তথা সমুদ্রপথ। সেই থেকে চাপা পড়ে আছে একটি বাস্তবতা, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আর মরদেহের জানাজা ও দাফন নিয়ে দিন গোনা। কবে হবে জানাজা ও দাফন, কৌতূহল বিশ্বজুড়ে। এদিকে অস্ত্র ভাণ্ডার খুলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। আবারও শক্তি দেখালো রাশিয়া, বাড়ল উত্তেজনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গোটা বিশ্বের উত্তেজনা যেন থামছেই না। একজন থামলে আরেকজন জানান দিচ্ছে তাদের শক্তির। এবার ভয়াবহ হামলা চালিয়ে ফের নিজেদের শক্তি দেখালো রাশিয়া। একযোগে 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন করে যুদ্ধের উত্তেজনায় ঘি ঢালল রাশিয়া। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, ইরানের সাথে যোগ দিলেন স্পেন ও ফ্রান্স। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্বের বুকে আমেরিকার একচ্ছত্র একমেরু আধিপত্যবাদের দিন এবার আক্ষরিক অর্থেই শেষ হতে চলেছে। কারণ ইরান এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ব্ল্যাকমেইলিং রূপ দুনিয়ার সামনে উন্মোচন করেছে। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ধকল সামলাতে গিয়ে ক্লান্ত ইউরোপ এবার ট্রাম্পের ইশারায় নাচতে পরিষ্কার মানা করে দিয়েছে। ন্যাটোর প্রত্যাখ্যান আর ওমানের প্রিন্সিপালস নিউট্রালিটি প্রমাণ করে দিচ্ছে মার্কিন নিরাপত্তা ছাতার তথাকথিত দম্ভ স্রেফ একটি কাগজের বাঘ। এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর গোলাবর্ষণ, বহু ইসরায়েলি সেনা হতাহত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেই তিনি আগে চেষ্টা করতেন তার সঙ্গে কথা বলা, চেষ্টা তো করেনি, তাকে তো সরাসরি হত্যা করলেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে। তো তার সন্তান মুস্তাফা খামেনিকে তিনি শ্রদ্ধা করবেন, এটা মনে করার আমার ধারণা কোনো কারণ নেই। ন্যাটোর মুখোমুখি হলে কতক্ষণ টিকবে ইরান? মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তেহরানকে লুকিয়ে রেখেছে এমন কোন তুরুপের তাস যা মুহূর্তে বদলে দিতে পারে যুদ্ধের মোড়। মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং কুয়েত বাহরাইনের সাইরেন বাজার পর মধ্যপ্রাচ্য কি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবির আড়ালে আসলে কি ঘটছে? যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়ার আগেই যেন আবার জ্বলে উঠল যুদ্ধের আগুন। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত থামাতে চলছিল আলোচনা, ছিল সমঝোতার আশা। সেই আলোচনা স্থবির হতেই শুরু হামলা, পাল্টা হামলা। প্রশ্ন এখন একটাই, যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হতেই কি বড় সংঘাতের দিকে যুক্তরাষ্ট্র ইরান? মার্কিন সেন্টকমের এক খবরেই শুরু হয় নতুন হামলা। সেন্টকম জানায় মঙ্গলবার বতসোয়ানা ফ্ল্যাগযুক্ত একটি খালি ট্যাঙ্কারে তারা হামলা করেছে। এটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইরানের খার্ক দ্বীপের দিকে যাচ্ছিল। যদিও জাহাজে বারবার সতর্কবার্তা দেওয়া হয়, ক্রুরা তা উপেক্ষা করে। পরে জাহাজটির ইঞ্জিন রুমে ছোড়া হয় হেলফায়ার ক্ষেপণাস্ত্র। এরপরই কুয়েতের সেনাবাহিনী জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। একই সময়ে বাহরাইনেও বেজে ওঠে সাইরেন। সেন্টকমের তথ্য, দুটি ইরানি ক্ষেপণাস্ত্র কুয়েতের দিকে ছোড়া হয়, তবে সেগুলো মাঝপথেই গুড়িয়ে দেওয়া হয়। বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইন মিলে প্রতিহত করে। এরপরই আবার ড্রোন হামলা। কুয়েতে থাকা মার্কিন বাহিনীর দিকে এসব ড্রোন পাঠানো হয়, সেগুলো ধ্বংস করা হয়। যুক্তরাষ্ট্র আরও জানায় তারা 3টি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। এগুলো বেসামরিক জাহাজ লক্ষ্য করে পাঠানো হয়েছিল। পরে মার্কিন সামরিক বাহিনী জানায় ইরানের একাধিক হামলার জবাবেই তারা আত্মরক্ষামূলক অভিযান চালায়। তাদের লক্ষ্য হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপ কেশম। সেখানে একটি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে আঘাত হানে ওয়াশিংটন। আর তেহরান বলছে তারা একটি আঞ্চলিক দেশে মার্কিন ঘাঁটি আর সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এটি সাম্প্রতিক মার্কিন পদক্ষেপেরই প্রতিশোধ। এভাবেই ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা পৌঁছায় চরমে। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে স্পষ্ট বার্তা দেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে নিষেধাজ্ঞা শিথিলের কোনো প্রস্তাব দেয়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে এক প্রশ্নের জবাবে সেখানে তিনি বলেন যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধমাত বলছে ভিন্ন কথা।
যুদ্ধ থামানোর আলোচনা কার্যত অচল। সাম্প্রতিক বৈঠকগুলো থেকেও সমঝোতা আসেনি। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ আর সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা হয়েছে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ দাবি নাকচ করে দেন। তার অভিযোগ, ওয়াশিংটন বারবার সিদ্ধান্ত পাল্টে নতুন শর্ত সামনে আনছে। এ পরিস্থিতিতেই ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান চুক্তি করতে চায়, যা যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক। এভাবেই দাবি পাল্টা দাবির চক্রে আটকে আছে যুদ্ধবিরতির আলোচনা। যদি এই হামলা আর পাল্টা হামলা চলতে থাকে, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের আরও দেশ এতে জড়িয়ে পড়তে পারে। হরমুজ প্রণালীকে নিয়ে হতে পারে বড় জ্বালানি সংকট, কেঁপে উঠতে পারে বিশ্ববাজারও। বিশ্বের কৌতূহল তাই এখন একটাই, শান্তি আলোচনার আগে কি যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নেবে? ফের মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপাচ্ছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। যুদ্ধবিরতি চুক্তির আলোচনার ভবিষ্যৎ অন্ধকার। তবে এবার যেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি চিন্তা ইরানের প্রতিবেশীদের। কুয়েত ও বাহরাইনে তেহরানের হামলার ঘটনায় ভয়ে তটস্থ তারা। তাহলে কি এবার এক হচ্ছে উপসাগরীয় দেশগুলো? হ্যাঁ, মধ্যপ্রাচ্যে নতুন এক সমীকরণের আভাস। কুয়েত ও বাহরাইনে হামলার পর কাঠগড়ায় তোলা হচ্ছে ইরানকে। চলছে তেহরানকে কোণঠাসা করার তোড়জোড়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার মোহাম্মদ গার্গাস দিয়েছেন সেই ইঙ্গিত। তার বার্তা স্পষ্ট, কোনো উপসাগরীয় দেশ একা আগ্রাসনের মুখোমুখি হওয়া উচিত নয়। তার কথায় আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পর সংযুক্ত, তাদের স্বার্থ অভিন্ন এবং তাদের ভবিষ্যৎ এক। গার্গাস বলছেন, হামলা শুধু কুয়েত বা বাহরাইনের বিরুদ্ধে নয়, এটি পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য হুমকি। আর এই বক্তব্যের পেছনে রয়েছে বাস্তব উদ্বেগ। বাহরাইন দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ভূপাতিত করেছে। লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। কুয়েতের পরিস্থিতিও উদ্বেগজনক। ড্রোন আঘাত হেনেছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে। আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। শুধু নিরাপত্তা নয়, আতঙ্ক ছড়ায় অর্থনীতিতে। কারণ উপসাগর মানেই জ্বালানি, উপসাগর মানেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলছে কূটনৈতিক যোগাযোগ। আলোচনায় উঠে আসছে সামুদ্রিক নিরাপত্তা, তেল সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। কিন্তু সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছে কে? অনেক বিশ্লেষকের মতে উত্তরটি হলো যুক্তরাষ্ট্র। কারণ বহু বছর ধরেই ওয়াশিংটন চেয়েছে উপসাগরীয় মিত্রদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হোক। যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান একটি সমন্বিত নিরাপত্তা কাঠামোর দিকে এগোয়, তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় কূটনৈতিক সাফল্য। কারণ এতে ইরানের ওপর চাপ বাড়বে আর ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলও শক্তিশালী হবে। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই চাপে পড়বে নাকি আরো আক্রমণাত্মক হয়ে উঠবে? এখানেই রয়েছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। ইতিহাস বলছে, চাপ বাড়লে তেহরান অনেক সময় পিছু হটে না, বরং বিকল্প পথ খোঁজে। প্রক্সি গোষ্ঠী, অসম যুদ্ধ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের নতুন নতুন উপায়। উপসাগরীয় দেশগুলো যদি একও হয়, সংকট কেটে যাওয়ার নিশ্চয়তা নেই, বরং পাল্টা উত্তেজনা আরও বাড়তে পারে। এরই মধ্যে অর্থনৈতিক সতর্কবার্তাও এসেছে। পবিত্র রমজান মাসের এক ভোর তেহরানে আছড়ে পড়ল শক্তিশালী বোমা। এটি ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। এতে মাটিতে মিশে গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়। 3 মাস আগের ওই ঘটনায় জীবন প্রদীপ নিভে যায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে 36 বছর ধরে নেতৃত্ব দেয়া এই নেতা। তারপরের কাহিনী তো সবার জানা। হামলা, পাল্টা হামলা, বোমা, ড্রোন, মিসাইল। ইরান ইসরায়েল তো বটেই, যুদ্ধের আগুনের শিখা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে। বাদ যায়নি হরমুজ প্রণালী তথা সমুদ্রপথ। সেই থেকে চাপা পড়ে আছে একটি বাস্তবতা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আর মরদেহের জানাজা ও দাফন নিয়ে দিন গোনা। কবে হবে জানাজা ও দাফন? কৌতূহল বিশ্বজুড়েই। চলেছে নানা জল্পনা। অবশেষে কি সেই জল্পনার অবসান হচ্ছে? গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের বেশিরভাগ সদস্যও প্রাণ হারান। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ছিলেন এই খামেনি। বিপরীতে ইরানিদের কাছে তিনি ছিলেন নয়নমণি। আয়াতুল্লাহ আলী খামেনি 1980-র দশকে রাষ্ট্রীয় নেতৃত্বে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। 1989 সাল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যু হয়। একই দিন দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে তিনি ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনীতিতে সর্বোচ্চ প্রভাব খাটিয়েছেন। আর তেহরান থেকে এলো বিশেষ ঘোষণা। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাবাকলিজাদেহ নিশ্চিত করেছেন, এই অনুষ্ঠান হবে জিলহজ মাসের শেষ ও মহরম মাসের শুরুতে। জানাজা ও দাফন প্রক্রিয়া প্রায় 24 ঘন্টা ধরে চলবে। প্রস্তুতি চলছে কয়েক কোটি মানুষের অংশগ্রহণের জন্য। তেহরানে উপস্থিত হতে পারে 15 থেকে 20 মিলিয়ন এবং দেশব্যাপী আরো বিশাল জনসমাগমের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া 3 দিনের গণশোক ও গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে। তেহরান, কুম এবং মাশহাদ, এই 3 শহরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক অদ্ভুত ভিড় ও শ্রদ্ধার মিছিল। বিশেষত মাশহাদে ইমাম রেজার মাজারে আলী খামেনির দাফন অনুষ্ঠিত হবে।
রহস্য এখানে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার জন্য হিজরি ক্যালেন্ডারের মহরম মাসকেই কেন বেছে নিচ্ছে তেহরান? মহরম মাস মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদা। এ মাসে শিয়া প্রধান ইরানের নাগরিকরা দেখায় অতিরিক্ত আবেগ, যা তাদের ঐতিহ্য। এ মাসে এই শোকের সাথে স্মরণ করা হয় ঐতিহাসিক কারবালা ট্রাজেডির শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনি আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যের পথে সংগ্রাম এবং আত্মত্যাগের ঘটনার স্মরণে বিশ্বব্যাপী মুসলমানরা শোক ও শ্রদ্ধার মিছিল আয়োজন করে। এবার সেই মাহাত্মের মাসে অনুষ্ঠিত হবে খামেনির জানাজা ও দাফন। কারণ এ শুধু একজন নেতার প্রতি শ্রদ্ধা নয়, ইতিহাসের পরম্পরাও। ইরানের মানুষ এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে চলেছে। এ বিদায়ের মধ্য দিয়ে শুরু হতে পারে নতুন কিছুর। গোটা বিশ্বের উত্তেজনা যেন থামছেই না। একজন থামলে আরেকজন জানান দিচ্ছে তাদের শক্তির। এবার ভয়াবহ হামলা চালিয়ে ফের নিজেদের শক্তি দেখালো রাশিয়া। একযোগে 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন করে যুদ্ধের উত্তেজনায় ঘি ঢালল রাশিয়া। রাতের অন্ধকার থাকতেই ইউক্রেন জুড়ে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। আকাশ ভরে যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে। রুশ বাহিনীর 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। রাশিয়ার প্রেসিডেন্ট ইরান যুদ্ধ নিয়ে শান্তির আহ্বান জানালেও বাস্তবে নিজে ইউক্রেন যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। কয়েকদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন রাশিয়া বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতভর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে এটিকে অন্যতম বৃহৎ হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার পর বিভিন্ন শহরে উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 66 জন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। হামলার সময় তিনি বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে বলেন, শহরে বিস্ফোরণ হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। মধ্য ইউক্রেনের দনিপ্রপেট্রোভস্ক অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অঞ্চলটির গভর্নর ওলেকজান্ডার গাঞ্জা বলেন, সেখানে অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 36 জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের শহর খার্কিভেও হামলা চালানো হয়। শহরটির মেয়র ইহোর তেরেকভ জানান, সেখানে অন্তত 10 জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। হামলার কারণে কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকালপাইন জানান, সম্ভাব্য বড় হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইউক্রেন সরকার। এ কারণে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিলেন। তবুও দেশ জুড়ে হামলার ব্যাপকতা সাধারণ মানুষের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে কিয়েভ, জাপোরিজ্জিয়া, খার্কিভ ও দনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামোকেও লক্ষ্য করা হয়েছে। বিশ্বের বুকে আমেরিকার একচ্ছত্র একমেরু আধিপত্যবাদের দিন এবার আক্ষরিক অর্থেই শেষ হতে চলেছে। কারণ ইরান এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ব্ল্যাকমেইলিং রূপ দুনিয়ার সামনে উন্মোচন করেছে। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ধকল সামলাতে গিয়ে ক্লান্ত ইউরোপ এবার ট্রাম্পের ইশারায় নাচতে পরিষ্কার মানা করে দিয়েছে। ন্যাটোর প্রত্যাখ্যান আর ওমানের প্রিন্সিপালস নিউট্রালিটি প্রমাণ করে দিচ্ছে মার্কিন নিরাপত্তা ছাতার তথাকথিত দম্ভ স্রেফ একটি কাগজের বাঘ। 2026 সালের 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক ব্যাপক ও নগ্ন সামরিক আগ্রাসন শুরু করে, যার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। হামলার প্রথম ঘণ্টাতে আমেরিকার ঘাঁটিগুলো থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনারের একটি স্কুলে আছড়ে পড়ে এবং এতে সাধারণ শিশু সহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডাররা শাহাদাত বরণ করেন। এই আগ্রাসন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির ভেতরের গভীর ফাটলকে দুনিয়ার সামনে উন্মোচন করেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত ইসরায়েলের সাথে সুর মিলিয়ে চরম উগ্র অবস্থান নিলেও সৌদি আরব ও কাতার এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে। অন্যদিকে ওমান সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে ইরানের সাথে হাত মিলিয়ে হরমুজ প্রণালীর যৌথ ব্যবস্থাপনার নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছে, যা ওয়াশিংটনের সমুদ্র আধিপত্যের গালে একটি মস্ত বড় চাবুক। প্রশাসন কোনো প্রকার আলোচনা বা পরামর্শ ছাড়াই সম্পূর্ণ একতরফাভাবে এই যুদ্ধ শুরু করায় ইউরোপের দেশগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। স্পেনের মতো ন্যাটো সদস্য নিজেদের আকাশসীমা পুরোপুরি লক করে দিয়ে মার্কিন ফাইটার জেটের প্রবেশ নিষিদ্ধ করে এবং ফ্রান্সও ওয়াশিংটনের এই আগ্রাসনকে সরাসরি প্রত্যাখ্যান করে। ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেন যে এই যুদ্ধে ন্যাটোর অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ অনুচ্ছেদ 5 অনুযায়ী আমেরিকা আক্রান্ত হয়নি, বরং আমেরিকা নিজেই প্রথম আক্রমণকারী। এতে ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে একটি কাগজের বাঘ বলে গালি দেন এবং জোট থেকে আমেরিকার স্থায়ীভাবে বের হয়ে যাওয়ার হুমকি দেন, যা ট্রান্স আটলান্টিক মিত্রতাকে চিরতরে সমাহিত করেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলের অন্দরমহল থেকে লিক হওয়া অত্যন্ত গোপন কিছু মিলিটারি ডেটা আজ ওয়াশিংটন ও তেল আবিবের ডিফেন্স ডেস্কগুলোকে পুরোপুরি
পুরোপুরি প্যারালাইজড করে দিয়েছে। হিজবুল্লাহর অফিসিয়াল স্টেটমেন্ট হাতে নাতে ধরে ফেলেছে আইডিএফ এর এয়ার ও গ্রাউন্ড কম্ব্যাট উইং এর দুর্বলতা। ড্রোনের পাশাপাশি আর্টিলারি সেল আর গাইডেড ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে গেছে ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি অফিসিয়াল মিলিটারি স্টেটমেন্টে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত বর্ধিত এক প্রলয়ঙ্করী অপারেশনে তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন সেক্টরে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর একযোগে 13টি অত্যন্ত সুপরিকল্পিত ও বিধ্বংসী হামলা চালিয়েছে। এই মেগা অপারেশনে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনা সমাবেশ, সামরিক যান এবং সেনা কমান্ডো পোস্টগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট, ভারী আর্টিলারি সেল, অত্যাধুনিক গাইডেড মিসাইল এবং সুসাইড অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে। এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর গোলাবর্ষণ, বহু ইসরায়েলি সেনা হতাহত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দক্ষিণ লেবাননের আদাহি এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের ওপর কামানের গোলাবর্ষণ করেছে প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 12:50 আদাহি এলাকার জাল আল হামারে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তাদের যোদ্ধারা এই আর্টিলারি বা কামান হামলা চালায়। সংগঠনটি স্পষ্ট করে বলেছে, লেবানন এবং তার জনগণকে রক্ষা করার স্বার্থে এবং ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের জেরে এই পাল্টাপাল্টি হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সীমান্ত এলাকায় নতুন করে এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেই তিনি আগে চেষ্টা করতেন তার সঙ্গে কথা বলার, চেষ্টা তো করেনি, তাকে তো সরাসরি হত্যা করলেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে। তো তার সন্তান মুস্তফা খামেনিকে তিনি শ্রদ্ধা করবেন, এটা মনে করার আমার ধারণা কোনো কারণ নেই। আগেও বলেছি, বিশ্ব জানে যে ট্রাম্পকে বোঝা খুব কঠিন। কখন তিনি ঠাট্টা করেন, কখন তিনি সত্য কথা বলেন, কেউ বুঝতে পারে না। সম্ভবত তার আশেপাশে যারা থাকে তারাও রিড করতে পারেন না। যারা রিড করতে পারেন কিছুটা, তারা টিকে যান, অন্যরা পারেন না। যেমন তিনি সর্বশেষ বলেছেন যে যুদ্ধবন্ধের যে আলোচনা, সেখানে তিনি মনে করছেন যে মোস্তফা খামেনি যুক্ত এবং এই কারণে তিনি তার সঙ্গে দেখাও করতে চান। দেখেন রিপোর্টটা একটু শোনেন, শুনলে বুঝতে পারবেন যে এই কথার মধ্যেও আবার তার যে প্রতিপক্ষ মোস্তফা খামেনি সম্পর্কে তার একটা অশ্রদ্ধাও আছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যুদ্ধ বন্ধের চলমান আলোচনার সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিও যুক্ত। তিনি নিজেও খামেনির সঙ্গে দেখা করতে চান। বুধবার নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি অর্থাৎ মুস্তফা খামেনি আলোচনায় যুক্ত হয়েছেন। আমার মনে হয় সেখানে তাকে সবাই বেশ শ্রদ্ধা করে, অর্থাৎ ইরান শ্রদ্ধা করে। মনে হয় কি, সত্যি সত্যি তো তাই। যাই হোক, খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমি জানি না, তার সঙ্গে দেখা করার সুযোগ এখন আমার হয়নি। এটা কে না জানে। যদি আপনি খবর দেখেন তাহলে বিশ্বাস করবেন যে তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি ধরনের একটা আচরণ তার প্রতি। তাহলে আপনি এরকম যদি মনেই করেন যে তিনি আহত, তার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আপনি দেখা করতে চান আর উনি দেখা করবেন, এটা মনে করলেন কেন? ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি সবার সঙ্গেই দেখা করতে পছন্দ করি। পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটির উপর ভিত্তি করে হয়তো কোনো এক পর্যায়ে আমাদের বৈঠক হবে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। টেলিভিশনে তার যেসব বিবৃতি তার নামে প্রকাশ করা হয় বা প্রচার করা হয়, সেগুলি সংবাদ উপস্থাপক জাস্ট রিড করেন, পড়েন। মার্কিন কর্মকর্তাদের দাবি যুদ্ধের প্রথম দিনই মুস্তফা খামেনি গুরুতর আহত হন, হয়তো তাই। এবং বলা হচ্ছে যে তার এই চিকিৎসাটা রাশিয়া পুতিন একটা বিশেষ বিমান পাঠান ইরানে, তারপর তাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শেষে আবার তাকে ইরানে আনা হয় এবং তিনি অত্যন্ত সতর্কতার সাথে এখন বিচ্ছিন্ন অবস্থায় তিনি আত্মগোপনে আছেন। কারণ তার এই যে সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলার পর এক ধরনের যে আপনি বের হয়ে আসেন, তাকে লোকেট করা এবং তারপরে ধুম করে আক্রমণ চালানো, এই হচ্ছে মতলব। এছাড়া ভালো খুব তিনি সম্মান করতেন, যদি সম্মানই করতেন তাহলে আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেই তিনি আগে চেষ্টা করতেন তার সঙ্গে কথা বলার, চেষ্টা তো করেনি, তাকে তো সরাসরি হত্যা করলেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে। তো তার সন্তান মুস্তফা খামেনিকে তিনি শ্রদ্ধা করবেন, ইরান শ্রদ্ধা করে, ফলে তিনিও দেখা করতে চান, এটা মনে করার আমার ধারণা কোনো কারণ নেই। এবং এই কারণে তিনি যেভাবে বলেন, এটা তার মুখের কথা নাকি মনের কথা, এটা বলা খুব মুশকিল। কারণ প্রথমেই বলেছি যে ট্রাম্পকে কেউ বুঝতে পারে না, তিনি কোনটা ইয়ার্কি মারেন, কোনটা ঠাট্টা করেন, কোনটা সত্য বলেন, কোনটা মিথ্যা বলেন, এগুলি আবিষ্কার করা একটা রীতিমতো খুব কঠিন একটা কাজ। ন্যাটোর মুখোমুখি হলে কতক্ষণ টিকবে ইরান? মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তেহরানকে লুকিয়ে রেখেছে এমন কোন তুরুপের তাস যা মুহূর্তে বদলে দিতে পারে যুদ্ধের মোড়। মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং কুয়েত বাহরাইনের সাইরেন বাজার পর মধ্যপ্রাচ্য কি এখন এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবির আড়ালে আসলে কি ঘটছে? ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন রূপ নিয়েছে সরাসরি পাল্টাপাল্টি মার্কিন ও ইরানি হামলায়। একদিকে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, অন্যদিকে মার্কিন নৌঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রকাশ্য ইরানি হুঁশিয়ারি। কিন্তু এরই মধ্যে জেনারেল আসাদের এক বিস্ফোরক দাবি কাঁপিয়ে দিয়েছে পুরো পশ্চিমা বিশ্বকে।
ইরান নাকি এখনো তাদের আসল সামরিক ক্ষমতাই প্রকাশ করেনি। কি সেই অপ্রকাশিত গোপন অস্ত্র, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ন্যাটোর মতো শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে ইরান কতক্ষণ টিকে থাকতে পারবে তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। পশ্চিমা বিশ্বের অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের সম্মিলিত শক্তির সামনে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তে ভেঙে পড়বে। আসলে কি ঠিক? কমেন্টে জানান। তবে এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল আসাদি। এক বিস্ফোরক বক্তব্যে তিনি দাবি করেন ইরানের প্রতিরক্ষা দুর্বল বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে তা বাস্তবসম্মত নয় এবং এটার ফলাফল তারা হারে হারে টের পেয়েছে। কারণ আপনাদের মনে আছে যুদ্ধ শুরুর 1 ঘন্টার মধ্যে ট্রাম্প টুইট করেছিল যে আমরা ইরান জয় করে ফেলবো, হয়তোবা 24 ঘন্টা, নয়তো 48 বা 72 ঘন্টায়। সে যুদ্ধ এখন 3 মাস পার হয়ে গেছে। 40 দিনের ভয়াবহ যুদ্ধ হয়েছে। যেমন ইরানের ক্ষতি হয়েছে তেমন ক্ষতি হয়েছে মার্কিন বেসগুলার এবং ইসরায়েলের ভেতরে। যুক্তরাষ্ট্র যেভাবে হালকাভাবে ইরানকে নিয়েছিল, যদি ন্যাটো সেভাবে নয় তাহলে ন্যাটোরও কপালে দুঃখ আছে। জেনারেল আসাদের মতে তেহরান এখনো তাদের আসল সামরিক সক্ষমতা বা সব তুরুপের তাস বিশ্বের সামনে প্রকাশই করেনি। দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এখন সুকৌশলে গোপন রাখা হয়েছে। শত্রুপক্ষ এখনো সেগুলো প্রকৃত অবস্থান বা ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। তিনি স্পষ্ট ভাষায় জানান ইরান যুদ্ধকে ভয় পায় না এবং ন্যাটোর মতো জোটের বিরুদ্ধেও লড়াই করতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ চায়, যা ইরানি জাতি কখনো মেনে নেবে না। আর এই আত্মসমর্পণ না করার মানসিকতাই সংঘাতকে অবশ্যভাবেই করে তুলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণই ইরানের এই আত্মবিশ্বাসের মূল কারণ। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা বন্ধু গোষ্ঠীগুলোর উপস্থিতি তেহরানের কৌশলগত অবস্থানকে অত্যন্ত শক্তিশালী ও জটিল করে তুলেছে। অতীতেও ইরানের অনেক গোপন সামরিক প্রকল্প পরবর্তীতে প্রকাশ পেয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। ফলে জেনারেল আসাদির এই হুঁশিয়ারি কেবল রাজনৈতিক ফাঁকা বলি নয়, কারণ তিনি রাজনীতিবিদ নন, বরং মার্কিন ও ইসরায়েলি বন্ধুদের জন্য একটি বড় কৌশলগত সতর্কতা। ইরানের সামরিক শক্তিকে অবমূল্যায়ন করা যে কোনো পক্ষের জন্যই মারাত্মক ভুল হতে পারে, যেটা হারে হারে টের পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেই চলেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টাকম জানিয়েছে তারা ইরানের কেশম দ্বীপে একটি আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। কথাটা শুনেন, আত্মরক্ষামূলক। তারা ভেবেছিল মনে মনে যে ইরান হামলা করবে তাদের ফ্লিটগুলোতে, রণতরীগুলোতে, এই জন্য তারা তাদের আত্মরক্ষামূলক আক্রমণ করেছে। হোয়াট এ ফানি জোক। যুক্তরাষ্ট্র দাবি এই দ্বীপে ইরানের একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল যেখান থেকে ড্রোন অভিযান পরিচালনা করা হতো। এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়া একাধিক ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরই মূলত কেশম দ্বীপে এই হামলা চালায় মার্কিন বাহিনী। এখন প্রতিটা শব্দ কি সত্যি কথা আপনারাই বলেন, এই কথাগুলো সত্যি কিনা কমেন্টে জানান। এদিকে কেশম দ্বীপে হামলার পর এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে দেশটির সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর এবং একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। তাদের দাবি এর আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি যোগাযোগ টাওয়ার ও তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল, যা জবাব দিতে এই ঘোষিত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে পুনরায় হামলা হলে এর চেয়েও দ্বিগুণ শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে। এই সংঘাতের যে আঞ্চলিক বন্ধু দেশ কুয়েত ও বাহরাইনেও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এটা সম্পূর্ণ ভুল, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইরান মিলিটারি যে ভিডিওগুলো ছেড়েছে সেখানে দেখা যাচ্ছে নিখুঁতভাবে এই হামলাগুলো হয়েছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। তবে ইরান এই দুই দেশের নাম সরাসরি উল্লেখ করেনি। এই চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করা আলোচনা থমকে যাওয়ার খবর প্রত্যাখ্যান করে বলেছে তাদের মধ্যে আলোচনা ক্রমাগত চলছে। এটা একেবারে মিথ্যা কথা। কারণ আজকের আমি যখন আপনাদের সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগে আমি একটা আল জাজিরা রিপোর্ট দেখেছি, সেখানে সরাসরি ইরান বলেছে যে তারা কোনো ধরনের আর আলোচনার মধ্যে নেই, কারণ ইসরায়েল লেবাননে হামলা থামায়নি। তবে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই ধারাবাহিক পাল্টাপাল্টি হামলার কারণে যে কোনো মুহূর্তে এই অঞ্চলে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যেটা ইসরায়েল চাচ্ছে। বন্ধুরা, তাহলে কি ওয়াশিংটন আর তেহরানের এই গোপন স্নায়ুযুদ্ধই ডেকে আনছে পৃথিবীর শেষ মহাযুদ্ধ? ডোনাল্ড ট্রাম্পের আলোচনার টেবিলে বসার আকুতি কি শুধুই সময়ক্ষেপণ, নাকি ইরানের ওই গোপন তুরপের তাস আর আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটির ভয়ে কাঁপছে পেন্টাগন? কেশম দ্বীপের পর পরবর্তী আঘাতটা কোথায় হানবে আমেরিকা? আর ইরান যদি সত্যি তাদের দ্বিতীয় স্তরের বিধ্বংসী অস্ত্রগুলোর লক খুলে দেয়, তবে কি চোখের পলকে ছাই হয়ে যাবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি? অলরেডি 20টা ঘাঁটির অবস্থা শেষ 27টার মধ্যে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায় বা আগামী কয়েকদিনে? আপনার কি মনে হয় ইরানের এই হুঁশিয়ারি কি কেবল ফাঁকা বলি, নাকি এবার সত্যি মার্কিন দম্ভ গুড়িয়ে দেবে তেহরান? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে লিখে ঝড় তুলুন।